নমস্কার, সোশ্যাল বাংলায় সবাইকে স্বাগত। আরো একবার আপনাদের সাথে রয়েছি স্নেহা, হাতে খবরের কাগজ নিয়ে রয়েছি। প্রথমেই জানাবো রাজ্যবাসীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং আজকের আমাদের যে অনুষ্ঠান, সকাল থেকে আমরা রয়েছি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, আজকে সকাল শুভ দীপাবলির বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি নিয়ে, এবং আগামী দিনে থাকবো। এবং যারা ছোটরা রয়েছে, যারা দেখছেন ছোটরা, তাদেরকে হ্যাপি চিলড্রেন্স ডে। এবং আজকে প্রথমেই একটি দীপাবলির শুভেচ্ছা, দীপাবলির গিফট বা উপহার বলা যেতে পারে, যেটা দিতে চলেছে ডিসেম্বরের মধ্যেই কিন্তু ভ্যাকসিন দিতে চলে। ভ্যাকসিন ঘোষণা সিরামের, যেটা রয়েছে চোখ রাখো সেই খবরে যে আগামী মাসে কিন্তু আসছে অক্সফোর্ড ভ্যাকসিন। আজ অক্সফোর্ড ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট এই ঘোষণা করেছে। বস্তুত করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী প্রায় সব নির্মাতাই প্রায় আভাস দিয়েছেন যে তারা প্রস্তুত ভ্যাকসিন নিয়ে আসার ক্ষেত্রে। গতকালই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR বলেছে, ডিসেম্বর মাসে যে ভ্যাকসিনগুলি আসছে সেগুলির কার্যকারিতা পর্যালোচনা করে প্রাথমিকভাবে যারা করোনা যোদ্ধা রয়েছেন, চিকিৎসা, স্বাস্থ্যকর্মী এবং সাফাই কর্মীদের পাশাপাশি বয়স্কদের কিন্তু সর্বাগ্রে ভ্যাকসিন দেওয়া হবে। ICMR এর সেই সিদ্ধান্তের পরদিনই আজ ইনস্টিটিউটের পক্ষ থেকে, সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার আদার পুনাওয়ালা বলেছেন, আগামী মাসেই প্রথম দফার 1 কোটি ভ্যাকসিন আসবে। ব্রিটেনের অ্যাস্ট্রাজেনিকা সংস্থার অক্সফোর্ড ভ্যাকসিন নির্মাণ করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। এখনো পর্যন্ত ভারতের যে 3টি সংস্থা করোনা ভ্যাকসিন নির্মাণ করছে, তাদের মধ্যে ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছে অক্সফোর্ড ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট। এই সংস্থায় এখন পর্যন্ত 3য় দফার ভ্যাকসিনের পরীক্ষায় পর্যায়ে প্রায় সমাপ্ত করতে চলেছে। আগামী সপ্তাহে এই সংস্থার ভ্যাকসিন পরীক্ষার বিভিন্ন পর্যায়ে তথ্য এরকমটাই কিন্তু খবরাখবর রয়েছে। এবং আগামী 3য় পর্যায়ের ভ্যাকসিন ঘোষণায় কিন্তু রয়েছে, 3য় পর্যায়ের ট্রায়ালে রয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। এবং অক্সফোর্ডের ভ্যাকসিনই কিন্তু আসতে চলেছে আগামী ডিসেম্বর মাসে কিন্তু 1 কোটি ভ্যাকসিন আসতে চলেছে। যারা প্রথম সারির যোদ্ধা রয়েছে তাদেরকে, এবং সর্বাগ্রে যারা বৃদ্ধ বয়স্ক রয়েছেন তাদেরকে দেওয়া হবে। এই বলা যেতে পারে ICMR বা অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু দীপাবলির একটি শুভেচ্ছা, দীপাবলির গিফট বলা যেতে পারে। যাই হোক, পরবর্তী খবরাখবরে রাখবো কচি কাচাদের পুষ্টি হাঙ্গরদের পেটে। সামাজিক ভাতার পর কচিকাঁচা ও গর্ভবতী মায়েদের পুষ্টি প্রকল্পের বাস্তবায়ন নিয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। পুষ্টির মাধ্যমে শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের চাল, ডাল, ডিম সহ বিভিন্ন পুষ্টিযুক্ত খাদ্য দেওয়া হয়ে থাকে। কিন্তু দেখা গেছে কোনো মাসে চাল নেই তো কোনো মাসে নেই, কোনো মাসে ডাল নেই তো কোনো মাসে নেই চাল, ডিম সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য। এমনই অভিযোগ উঠছে একটানা 3 মাসের ডাল হওয়া। কিন্তু এই 3 মাসের ডালের বরাদ্দ অর্থ কোথায় গেল তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। কোথাও আবার প্রকল্পের চাল, ডাল, ডিম খোলা বাজারে বিক্রি করার অভিযোগও উঠছে। ফলে কচি কাঁচা গর্ভবতী ও প্রসূতি মায়ের তাদের পুষ্টি থেকে বঞ্চিত যেমন রয়েছে, তেমনি এই প্রশ্নে তৃণমূল স্তরেও ব্যাপক অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন CDPO অফিসের সার্কুলার পাঠানো হয়, ডাল আর CDPOদের ক্রয় করতে হবে না, সরকারিভাবে ডাল দেওয়া হবে। সেই মোতাবেকই কিন্তু রেশনের মাধ্যমে যে মোটা ডাল সরবরাহ করা হয় সেই ডাল দেওয়া শুরু হয়। কিন্তু কোনো স্থানে দেখা যাচ্ছে টানা 3 মাস, কোথাও টানা 1 মাস ডাল দেওয়া হয়নি। যেখানে এই পরিস্থিতিতে পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে, যেখানে এই পরিস্থিতিতে ডাল সরবরাহ না থাকায় শিশু ও মায়েরা বঞ্চিত হয়েছেন পুষ্টি থেকে, এই অভিযোগ মানুষের। 6 মাস থেকে 6 বছরের শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে এই পুষ্টিগত খাদ্য দেওয়া হয়ে থাকে। কিন্তু অনিয়মিত ডাল সরবরাহের কারণে কচি কাঁচা ও মায়েরা পুষ্টিগত খাদ্য থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু কোথাও টানা 3 মাস, কোথাও টানা 1.5 মাস ডাল সরবরাহ করা হয়নি বলে অভিযোগ। ডালের পাশাপাশি চাল, ডিম সরবরাহ নানা স্থানে অনিয়মিত বলে অভিযোগ। জানা গেছে এই প্রকল্পে প্রতিটি শিশু ও মায়ের জন্য মাসে 4.5 কেজি ডাল বরাদ্দ হয়ে থাকে। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে না পৌঁছানো ডাল গেল কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গেছে একাংশ CDPO অফিসে কোনো মাসে নিজেরা প্যাক্স বা ল্যাবস থেকে ডাল ক্রয় করার জন্য অর্ডার দেওয়া হয়ে থাকে। সেই মোতাবেক 1 মাস ডাল ক্রয় করার পর আবার ডাল পাওয়া যাচ্ছে না।
এতে শিশুরা পুষ্টিযুক্ত খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে অভিযোগ। আগে ল্যাম্পস বা প্যাক্স থেকে ডাল ক্রয় করা হতো, কিন্তু সরকার পরিবর্তনের পর সরকারিভাবে ডাল সরবরাহের ফলে ল্যাম্পস প্যাক্সগুলোর এই করুণ দশা বলে অভিযোগ। পুষ্টি প্রকল্পে শিশু, গর্ভবতী, প্রসূতি মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিগত খাদ্য সঠিকভাবে না পাওয়ায় তৃণমূল স্তরে সঠিক ব্যাপক ক্ষোভ কিন্তু দেখা দিয়েছে। কোন মাসে কোথাও চাল ডাল দেওয়া হচ্ছে না, কোন মাসে কোথায় চাল ডাল দেওয়া হচ্ছে না, তারও কোনো স্পষ্টীকরণ পাওয়া যাচ্ছে না। ফলে পুষ্টি প্রকল্পের পুষ্টিগত খাদ্য নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করতে শুরু করেছে। সামাজিক ভাতা নিয়ে যেমন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, তেমনি পুষ্টি প্রকল্পের পুষ্টিযুক্ত খাদ্য অনিয়মিত সরবরাহের ঘটনায় ক্রমশ ক্ষোভ বেড়েই চলেছে। আদৌ না পাওয়া বরাদ্দকৃত চাল ডাল সহ পুষ্টিগত খাদ্য মানুষের কাছে পৌঁছবে কিনা তাও কিন্তু প্রশ্নের। পুষ্টি প্রকল্পের সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেওয়ার খবর দিয়ে কাঞ্চনপুর প্রতিনিধি জানিয়েছেন, কাঞ্চনপুর মহকুমারই কিন্তু ঘটনা রয়েছে সেটা। এবং আজকের যে খবরের কাগজ আমাদের হাতে রয়েছে, দৈনিক সংবাদ রয়েছে, এবং দৈনিক সংবাদের খবরের কাগজ থেকে আমরা শিরোনাম পড়ছি এবং শিরোনাম ধরে ধরে কিন্তু সেগুলো রিড করছি, যেগুলো ভিতরে ভিতরে সমস্যা রয়েছে। ব্লাড ব্যাংকে রক্ত সংকট, ব্লাড ব্যাংকে রক্ত সংকট সেটা নতুন কোনো খবরাখবর নয়, সেটা বহুদিনের খবরাখবর রয়েছে। যাই হোক, আবার আজকে নতুন করে কি লেখা রয়েছে দৈনিক সংবাদের মতামত অনুযায়ী সেদিকে চোখ রাখবো। তীব্র রক্ত সংকটে ভুগছে রাজ্যের সরকারি ব্লাড ব্যাংকগুলি। দীর্ঘদিন ধরে স্বেচ্ছা রক্তদান শিবির অস্বাভাবিক হারে হ্রাস পেয়েছে রাজ্যে। একটা সময় করোনা পরিস্থিতির কারণে রক্তদান শিবির করতে পারেনি উৎসাহী সংস্থা ও ক্লাবগুলি। করোনা পরিস্থিতি কিছু থেতো হলেও এসে যায় শারদ উৎসবের মৌসুম। জিবি, আইজিএম সহ সবকটি ব্লাড ব্যাংকের রক্তের অভাব চলছে। গভীর সংকটে পড়ছেন রোগীর আত্মীয় স্বজনরা। রক্তের সর্বাধিক চাহিদা জিবি ও আইজিএম হাসপাতালে। প্রতিনিয়ত এই দুই হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন একাংশ রোগীর রক্তের প্রয়োজন হয়। রোগীর স্বজনরা ব্লাড ব্যাংকে ছুটে গিয়ে হতাশ হচ্ছেন। ব্লাড ব্যাংক থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, ডোনার নিয়ে এলে রক্ত মিলবে। যারা ডোনার ম্যানেজ করতে পারছেন তাদের আপাতত সমস্যা হচ্ছে না, কিন্তু মফস্বল থেকে আসা যাদের ডোনার ম্যানেজ করা সম্ভব হয় না তাদের গভীর সমস্যায় পড়তে হচ্ছে। রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদের স্ট্যাটাস অফ ব্লাড ব্যাংকের তথ্য অনুযায়ী আজকের দিনে জিবি হাসপাতালে ছিল এ পজিটিভ 2 ইউনিট, এ নেগেটিভ 3 ইউনিট, বি পজিটিভ 4 ইউনিট, বি নেগেটিভ নেই, ও পজিটিভ 12 ইউনিট, ও নেগেটিভ 2 ইউনিট, এবি পজিটিভ 4 ইউনিট, এবি নেগেটিভ 1 ইউনিট। আইজিএম হাসপাতালের স্টক আরও কম। জেলা হাসপাতালগুলিতেও শোচনীয় চিত্র। উৎসবের মরশুম এবং করোনাকালে রক্তের অভাব হতে পারে, এটা সংশ্লিষ্ট মহলে অজ্ঞাত নয়। অভিযোগে জানা গিয়েছে রাজ্যের স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজনে রক্ত সঞ্চালন পর্ষদের ভূমিকা মোটেই সন্তোষজনক নয়। যদি কোনো সংস্থা বা ক্লাব স্বতঃপ্রণোদিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করে তখন পর্ষদের ভূমিকা দেখা যায়, কিন্তু ক্লাব, সংস্থা, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রক্তদানে উৎসাহিত করা এবং রাজ্যবাসীকে স্বেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার কোনো উদ্যোগই নেই রক্ত সঞ্চালন পর্ষদের। ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কিছু শিবির হচ্ছে। এছাড়া রক্তদান শিবির করা নিয়ে রাজ্য সরকার এবং শাসক দলের ভূমিকা উল্লেখযোগ্য নয়। বর্তমানে খোদ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে। আশা করা গিয়েছিল রাজ্যের স্বেচ্ছায় রক্তদান উৎসবে অতীতের সব রেকর্ড ম্লান করে দৃষ্টান্ত স্থাপন করবে, কিন্তু বাস্তবে দেখা যায় রক্তদান শিবিরের আয়োজনে মুখ্যমন্ত্রীর ভূমিকা সন্তোষজনক নয়। রাজ্যের রক্তদান কর্মসূচিকে উৎসবে পরিণত করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সরকার বদলের পর এই মানবিক উৎসবে নতুন মাত্রা যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শ্রী রায় বর্মন প্রতিটি সরকারি ও বেসরকারি প্রোগ্রামে গিয়ে রক্তদানে উৎসাহিত করতেন। তার মন্ত্রিত্ব যাবার পর এই কর্মসূচি কার্যতই বুক থুবড়ে পড়ে। যদিও এখনো তিনি সংকটকালে রক্তদান শিবিরের আয়োজন করে বিপন্ন রোগীদের জীবনদানে বড়সড় ভূমিকাই পালন করে। জানা গিয়েছে রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত অফিসার গেরুয়া শিবিরে ঘনিষ্ঠ হবার সুবাদে সরকারি কাজ থেকে দলের কাজেই তার বেশি উৎসাহ। স্বাভাবিকভাবেই পর্ষদের সক্রিয়তা নেই, ফলে ব্লাড ব্যাংকগুলি ভুগছে অ্যানিমিয়া রোগে। রোগীর স্বজনরা ভুগছেন চরম দুর্ভোগে, আর সরকার কার্যত দর্শকের ভূমিকায়। এই ছিল আজকের ব্লাড ব্যাংকের সমস্যা নিয়ে। বিগত দিনে ব্লাড ব্যাংকের সমস্যা নিয়ে থাকে বিভিন্ন রকম সময়। ব্লাড ব্যাংকের রক্ত সংকটের কি কারণ রয়েছে বা কি রয়েছে সেটাই ছিল কারণ। এবং জানিয়ে রাখবো, বিরোধিতা আর না, রেগাতেই রোজগার।
বিরোধিতা আর না রেগাতেই রোজগার। গতকাল পরশু দিনে কিন্তু রেগার মজুরি নিয়ে দেখেছিলাম আমরা, রেগার কাজ নিয়ে ক্ষুব্ধ হওয়া, এরপর কিন্তু আজকে বিরোধিতা আর না রেগাতেই রোজগার কি রয়েছে সেই শিরোনামের ভিতরে চোখ রাখবো। রেগায় দেশে প্রথম হওয়ার দৌড়ঝাঁপ শুরু করেছে ত্রিপুরা। যাবতীয় বিরোধিতা ছেড়ে বিজেপির নেতা কর্মীকেও রেগাকে রোজগারের হাতিয়ার করে তুলেছেন। বিধানসভা নির্বাচনের আগে রেগার কাজকর্ম নিয়ে সমালোচনার ঝড় তুলেছিল বিজেপি। রেগায় দেশে প্রথম হওয়াকে কটাক্ষ করে বিজেপির তৎকালীন নেতারা বলতেন, রাজ্যে পিছিয়ে রয়েছে বলেই মানুষ রেগার কাজ করে বাঁচতে হচ্ছে। রেগায় প্রথম হওয়া উন্নয়নের মাপকাঠি নয়। তৎকালীন বিরোধী দল বিজেপি আজ শাসন ক্ষমতায়। রেগা যে রোজগার ও কর্মসংস্থানের অন্যতম হাতিয়ার আড়ালে আবডলে স্বীকার করতে শিখেছেন শাসক নেতারাও। গ্রামেগঞ্জে তারই রেগার অর্থ খরচে প্রবলভাবে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই সুবাদে কোথাও কোথাও আবার রেগা হয়ে উঠেছে কামধেনু। তেমনি গুঞ্জন ও অভিযোগ শোনা যাচ্ছে রাজ্যের নানান প্রান্তে। তবে রেগায় বরাদ্দ যেমন বাড়ছে, তেমনি খরচেরও ধুম পড়ছে। ইতিমধ্যে রাজ্যে কাজ হয়ে গেছে 47.45 শ্রম দিবস। লকডাউন ও কোভিড জনিত পরিস্থিতিতে 7.5 মাসে প্রায় 48 শ্রম দিবসের কাজ রেকর্ড হওয়া নিয়ে সন্দেহ ও সংশয় থাকলেও এটা ঘটনা যে জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরি ঢুকে যাচ্ছে। কাজের আউটপুট কতটা হলো বা স্থানীয় সম্পদ তৈরি হলো কিনা এটা বিচার্য বিষয় ছিল না বাম আমলে। শুধু রেগার জব কার্ড হোল্ডারদের নামে কাজ বরাদ্দ ও এফটি করে ব্যাংক অ্যাকাউন্টে মঞ্জুরি প্রদান করে দেশে প্রথম হওয়া ছিল বাম সরকারের লক্ষ্য। নয়া সরকারের প্রশাসন এখন বামেদের পথেই হাঁটতে শুরু করেছে বলে ব্লক স্তরের আধিকারিকরা প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন। চলতি অর্থ বছরে আরো 138 দিন বাকি। এই সময়ের মধ্যে কম করেও 50 শ্রমিক দিবস সৃষ্টি করা সম্ভব। সুখা মরশুমকে কাজে লাগিয়ে ব্লক কর্তারা এই লক্ষ্যে এগিয়ে চলেছেন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই বছর দেশে রেগায় প্রথম স্থান ছিনিয়ে আনতে চলেছে ত্রিপুরা। জেলা ভিত্তিক তথ্যে এই মুহূর্তে ধলাই জেলায় 68.27 শ্রম দিবস সৃষ্টি হয়েছে। রাজ্যে সবচেয়ে বেশি, পশ্চিম জেলায় সবচেয়ে কম 31.72 শ্রম দিবস। সিপাহী জেলায় 53.10, গোমতী জেলায় 48.38, উত্তর জেলায় 45.47, খোয়াই জেলায় 45.32, দক্ষিণ জেলায় 42.77, ঊনকোটি জেলায় 40.27 শ্রম দিবসের কাজ হয়েছে। বাম আমলের রাজ্যের স্তর জেলাগুলি এবং জেলা স্তরের ব্লকগুলিকে কে কত বেশি শ্রম দিবস সৃষ্টি করতে পারবে প্রতিযোগিতায় নেমে পড়ত। আমল বদল হলেও সেই প্রতিযোগিতার জোর যেন আবার শুরু হয়ে গেছে। শুধু এখন বামেরা এ নিয়ে ঘন ঘন প্রচার চালাতো, এখন প্রচার নেই। রেগায় 2 পর্যায়ে অর্থ খরচ হয়। 1, অদক্ষ শ্রমিকদের বছরে 100 দিন কাজের সংস্থান। 2, স্থায়ী সম্পদ তৈরি। 100 দিন কর্মসংস্থানে রেগার মোট বরাদ্দের 60% বা তার বেশি খরচ করা যায়। স্থায়ী সম্পদ তৈরিতে বা ম্যাটেরিয়াল খাতে 40% বেশি খরচ করার সুযোগ নেই। 60% অর্থে অদক্ষ শ্রমিকরা কাজ পায়, 40% অর্থে মজুরি পায় দক্ষ শ্রমিকরা। ইতিমধ্যে রাজ্যের ব্লকে ব্লকে প্রচুর পুকুর ও জলাশয় খননের প্রক্রিয়া শুরু হয়ে গেছে রেগার অর্থে। বিধানসভা ভোটের আগে বিজেপি বামেদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেছিল রাজ্যের আয়তনের তুলনায় বেশি জলাশয় খনন করে ফেলেছে বাম সরকার। এই অভিযোগের তদন্ত না করে আবার জলাশয় খননের হিড়িক শুরু হয়ে যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। এবং রয়েছে সামাজিক ভাতা নিয়ে হয়রানি চলছে। কালকেই সামাজিক ভাতা নিয়ে বিভিন্ন রকম জায়গায় খবরাখবর রয়েছে এবং এই মুহূর্তে সামাজিক ভাতা নিয়ে কি রয়েছে দৈনিক সংবাদের খবরাখবর অনুযায়ী সেই দিকে চোখ রাখবো। সামাজিক ভাতার জন্য আবেদন করতে গিয়ে হয়রানি রাজ্যের বিভিন্ন ব্লকে অব্যাহত রয়েছে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নাজেহাল অবস্থা একটা বড় অংশের আবেদনকারীদের। ফলে এখনো একটা বড় অংশ তাদের আবেদনপত্র জমা করতে পারেনি। কেউ হন্য হয়ে ঘুরছে ইনকাম সার্টিফিকেটের জন্য, আবার কেউ গেজেটেড অফিসারের দস্তখতের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। তারপরে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এই সুযোগকে কাজে রাখিয়ে একাংশ সুযোগ সন্ধানী বাঁকা পথে